আমাদের ব্যক্তিগত জীবনটা বেশ বোরিং। খুব একঘেয়ে। ঘুম থেকে উঠে অফিস যাও, ফিরে আসো, খাও-দাও আর ঘুমাও। মাঝে, মাঝে এর কিছু ব্যতিক্রম হলে একটু এক্সাইটিং লাগে। কিন্তু সেই ব্যতিক্রমটা যদি জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, তাহলে? তাহলে কি হবে তা জানতে দেখতে পারেন শনিবার বিকেল সিনেমাটি। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সঙ্গে। তাই শত্রুর সাথে গলাগুলি না করে শুরু করা যাক শনিবার বিকেল সিনেমাটির রিভিউ ও অ্যানালাইসিস। গল্পটা ছোট করে এমন: রোজার সময় এক নাতিশীতোষ্ণ বিকেলে কেউ ইফতার করার জন্য বা বন্ধুদের সঙ্গে সন্ধ্যাটা উপভোগ করার জন্যে উপস্থিত হয় রেস্টুরেন্টে। সেদিন সেই বিকেলে সবার জীবনে ঘটে গেল সেই ব্যতিক্রম ঘটনাটি। সবাই দাঁড়ালো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। একদল সন্ত্রাসী সেই রেস্টুরেন্ট দখলে নিল। খবর পেয়ে সেই রেস্টুরেন্টে ঘিরে ফেলল পুলিশ। তারপর কি হবে? কেন ঘটল এমন ঘটনা? আর এই ঘটনার ভবিষ্যৎ কি? তা জানতে হলে এই সিনেমাটি দেখতে পারেন। আপনার ভাবনার খোরাক যোগাবে এই সিনেমা। এই সিনেমার গল্প লিখেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এই সিনেমার গল্প নিয়েছেন ঢাকার হোলি আর্টিজান বেকারিতে 2016 সালের 1 জুলাই যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার উপর ভিত্তি করে। এই সিনেমার শুরুটা আমার বেশ লেগেছে। বেসিনে পানি জমিয়ে হাত ধুচ্ছে এক লোক এবং সে একজনের সাথে কথা বলছে। সেই লোকটি তাকে বস বলে সম্বোধন করছে। জিজ্ঞেস করলো, এখন কি করব আমরা? যদিও প্রশ্নটা ইংলিশে করেছে। সেই স্যুট পরা ভদ্রলোক বলল, তুমি সিদ্ধান্ত নাও, কারণ মিশনটা তুমি লিড করছো। আমার মনে ভাবনা এলো, কিসের মিশন? তারপর দেখতে পেলাম বেলুন, কেক, বোতল, খাবার সাজানো একটা টেবিল, কিন্তু জনমানবহীন। এরপর ক্যামেরা একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাই সামনের একটি ভাঙা গ্লাস, টেবিলে গ্লাস কাত হয়ে পড়ে আছে, কিন্তু সেখানেও কেউ নেই। তবে বাইরের দিকে রোদের যে তেজ, তাতে মনে হচ্ছে দুপুর 3টা থেকে 5টার মধ্যে। বোঝাই যাচ্ছে কিছু একটা অঘটন ঘটেছে। তারপর ক্যামেরা আরও সামনে এগিয়ে গেল। মূল কাস্টমার এরিয়া আমরা দেখতে পাই। তার মানে হলো প্রথম যে দুটি টেবিল আমরা দেখেছি এটা স্পেশাল বা রিজার্ভ পার্সনদের জন্য। মূল যে কাস্টমার এরিয়া, সেখানে একটা হলুদ জ্যাকেট দেখা যাচ্ছে চেয়ারে ঝুলছে এবং সবার শরীরে ব্লেজার, স্যুট, জ্যাকেট, তাতে বোঝা যাচ্ছে সময়টা শীতের। সেখানেও লোকজন দাঁড়িয়ে আছে পাহারাদারের ভঙ্গিতে, আর চারপাশে কাউকে দেখা যাচ্ছে না। তবে গলায় কিছু একটা ঝুলছে, ব্যাগের মতো কিছু হতে পারে, এমনটা মনে হয়। এরপর ক্যামেরাটা আরেকটু এগিয়ে গেলে আমরা আরও দুজনকে দেখতে পাই যারা জানালার বাইরে দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে। তাদের হাতে ভারী বন্দুক। এমন সময় বাইরে থেকে বৃষ্টির মতো গুলি আসতে থাকে এবং ভেতরে থাকা লোকজন ভারী বন্দুক দিয়ে তার প্রতিউত্তর দিচ্ছে এবং নিজেদেরকে সেভ করছে। এই প্রথম বোঝা যায় সন্ত্রাসীরা হোটেলটা দখলে নিয়েছে। স্যুট পরা লোকটা যে এই দেশীয় নয় সেটা নিশ্চিত হওয়া যায়, কারণ তিনি ইংরেজি এবং আরবি মিশিয়ে অন্যান্য লোকজনদের সঙ্গে কথা বলছে এবং বুঝতে পারছি সেই তাদেরকে লিড করছে, মানে দূর থেকে তাদেরকে পর্যবেক্ষণ করছে এই লোকটি এবং নানা রকম ইনস্ট্রাকশনও দিচ্ছে বিভিন্ন সময়ে। এরপর আমরা দেখতে পাই দেশি বিদেশি নানা বন্দীদের। এরপর সেই দেশি বিদেশি বন্দীদের সঙ্গে কি হয় তা জানতে হলে আপনি সিনেমাটি দেখতে পারেন। এই সিনেমার সবচেয়ে বড় সমস্যা হলো এখানে উনি বলতে আমি এখানে মোস্তফা সরয়ার ফারুকীকে বোঝাচ্ছি। উনি এখানে হলি আর্টিজানের একটা হাইপ তুলেছেন, যা সিনেমার সঙ্গে একদমই যায় না। এই সিনেমার সাথে দূরস্থ হলি আর্টিজানের কোনো মিল নেই। আমরা যে ধরনের গল্প শুনেছি বা পেপার পত্রিকায় দেখেছি, তার সাথে এই গল্পের কোথাও কোনো মিল নেই। হয়তো উপর উপর সাদৃশ্য থাকতে পারে, কিন্তু মূল ঘটনার সাথে বা চরিত্রগুলোর সঙ্গেও কোনো মিল নেই, একদম নেই। 2023 সালে যখন বলিউডে ফারাজ সিনেমাটি মুক্তি দেওয়ার প্রতীক্ষায় ছিল, মুক্তি দিবে করছে, তখন ফারুকী প্রবল প্রতিবাদী হয়ে উঠেছিল এই সিনেমা মুক্তি দেওয়ার জন্য। 2019 সাল থেকে বিভিন্ন ফেস্টিভ্যালে ঘোরাঘুরি করলেও বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে ছিল এই সিনেমাটি। 2023-এর 7 জুলাই সনি লিভ অ্যাপে এই সিনেমাটি মুক্তি পায়, যদিও রিজিওনাল রেস্ট্রিকশন ছিল। এই যে একটা হাইপ তুলেছেন তিনি এই সিনেমাটি নিয়ে, হলি আর্টিজানের কথা বলে, এমন হাইপ তিনি ডুব সিনেমার সময়ও তুলেছিলেন। সেখানে তিনি হাওয়া তুলে দেন হুমায়ূন আহমেদের জীবনী বলে, যদিও সেটা হুমায়ূন আহমেদের জীবনীর চও নয়। এই সিনেমার যেই গল্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যদি স্ট্যান্ড অ্যালোন সিনেমা হিসেবেই ধরি,
তাহলে এই সিনেমার গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছে, যেভাবে শুরু থেকে স্ক্রিন প্লের সাথে দর্শকদেরকে যেভাবে কানেক্ট করে ফেলে এবং শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারে। এইটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি মনে হয়েছে এই সিনেমাটি। কখনো সিনেমাটিকে মনে হচ্ছে না যে অহেতুক টানছে, এমন একবারও মনে হয় না। এই সিনেমাটিতে বড় বড় স্টার কাস্ট আছে, যেমন জাহিদ হাসান, তিশা, মামুনুর রশিদ, পরমব্রত, কিন্তু পুরো সিনেমার আলোটা কেড়ে নেয় ইন্তেখাব দিনার। তিনি অসাধারণ ছিলেন। শুরু থেকেই তিনি বিভিন্নভাবে এই সিনেমাটাকে ইন্টারাক্ট করে দর্শকদেরকে আটকে রাখেন এবং শেষ দিকে এসে তার একটা লম্বা ডায়লগ আছে, যেটা অনেকটা ওয়াজে হুজুররা যেভাবে ডায়লগ দেয় তেমন করে। সেই জায়গাটায় তিনি দুর্দান্ত ছিলেন, দুর্দান্ত। পরমব্রতর শুরুটা ভালো ছিল, তাকে একটা ইঞ্জিন চালিত মেশিন মনে হচ্ছিল। তার বাংলা ডায়লগটা খুব সম্ভবত অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে, কারণ পরমব্রত যেহেতু পশ্চিমবঙ্গের, তার ডায়লগে হয়তো পশ্চিমবঙ্গের বাংলার একটা টান আসছিল, যেটা আমাদের বাংলার সাথে একটু মিসম্যাচ করে। যেহেতু তার ডায়লগগুলো অন্য আরেকজন দিয়েছে, তাই অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে এক্সপ্রেশনে তারা ফল করে গিয়েছে, যার কারণে পরমব্রতর অ্যাক্টিংটা আমার কাছে ওই বাংলা ডায়লগের সময় আপ টু দ্য মার্ক মনে হয়নি। তার অভিনয়ের অনেকটা অংশ নষ্ট হয়েছে বলে আমি মনে করি। ইরেশ জাকের, মনোজ প্রামাণিক ঠিকঠাক ছিলেন। তিশা মাঝের সময়টা তার চরিত্রটা যতক্ষণ অ্যালাইভ ছিল ততক্ষণ দারুণ করেছেন, কিন্তু প্রিয় বান্ধবীর মৃত্যুর রিয়াকশন না থাকায় আমি একটু অবাক হয়েছি। সেই জায়গাটায় তার এক্সপ্রেশনটা অনেক লাউড হওয়া উচিত ছিল, নিজের মৃত্যু ভয় ভুলেও। ওই জায়গাটায় আমার মনে হয়েছে আরেকটু ইমোশন দরকার ছিল। তবে শেষ দিকে জাহিদ হাসানের শেষটা, জাহিদ হাসান দুর্দান্ত অভিনয় করেছেন এবং একজন সত্যিকারের মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত তাই তিনি এই সিনেমায় দেখিয়েছেন। এই সিনেমার সিনেমাটোগ্রাফিতে ছিলেন আজিজ জাম্বাকিভ, দারুণ কাজ করেছেন। সিঙ্গেল শটে প্রায় ৮০ মিনিটের মতো দারুণ করেছে। সেট ডিজাইন আমার একদম ভালো লাগেনি, সেটা কোনোভাবেই রেস্টুরেন্ট মনে হয়নি, বরং মনে হয়েছে একটা সেট। এটা বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। এডিটিং মোটামুটি ঠিকঠাক ছিল, আর সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি সব মিলিয়ে কাজটাকে দারুণভাবে হ্যান্ডেল করেছেন, ভালো লেগেছে। একটা সময়ে তিনি এই সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য মোটামুটি বিদ্রোহী হয়েছিলেন, কিন্তু তিনি সেই সময়ে ব্যর্থ হন। মানে 2023-এ যখন বলিউডে ফারাজ সিনেমাটি মুক্তি পাওয়ার অপেক্ষায় ছিল বা মুক্তি দিচ্ছে, সেই সময়টায় তিনি খুব অ্যাগ্রেসিভ হয়ে ওঠেন এবং অনলাইনে বেশ সরব ছিলেন এই সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য। বর্তমানে এই মোস্তফা সরোয়ার ফারুকী অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা, তাও প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেল মনে হয়, কিন্তু এখন তার কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। কেন? গত 1 বছরে শনিবার বিকেল কেন মুক্তি দেওয়ার কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি? আমার মনে হয় এই প্রশ্নটা শুধু আমার না, এই প্রশ্ন অনেকের মনেই ঘুরছে। এটা কি শুধুমাত্র এই কারণে যে এই সিনেমা যদি এখন মুক্তি দেয় সে তোপের মুখে পড়ে যাবে? কিন্তু এই সিনেমায় কি এমন ছিল যে আগের সরকার ছাড়পত্র দেয়নি এবং এখনও ফারুকী এটা ছাড়পত্র নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে না? এই বিষয়টা না আমার কাছে একদম স্পষ্ট নয়। এখানে তার চরিত্রের অনেক কিছুই কিন্তু স্পষ্ট হয়ে উঠছে জনসাধারণের কাছে। যাই হোক, আপনারা যারা দেখেননি তারা সিনেমাটি দেখতে পারেন। এখন প্রশ্ন হলো কোথায় দেখবেন? সিনেমাটি গুগলে সার্চ করলেই একেবারে লিস্ট চলে আসছে। 2-3টা ওয়েবসাইটে এই সিনেমাটির লিঙ্ক পাওয়া যাচ্ছে, যে কোনো একটায় ক্লিক করি চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা যারা দেখেছেন এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে তা চাইলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। আর আমাদের এই রিভিউটি আপনাদের কেমন লেগেছে সেটাও চাইলে কমেন্টস করে জানাতে পারেন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভালো না লাগলেও কী জায়গায় আমার ইমপ্রুভমেন্ট করা উচিত সেটাও চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।